তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় রস বলতে কী বোঝো, রস কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার রসের সংজ্ঞার্থসহ উদাহরণ। আজকের এই আলোচনায় তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আল মামুন কুরাইশি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তাহলে আমরা এখন সরাসরি আলোচনায় প্রবেশ করছি। প্রিয় শিক্ষার্থী, সাহিত্যের বিভিন্ন বিষয়ের মধ্যে একটি অন্যতম অধ্যায় হল রস। এখন মধুমাস চলছে, চারিদিকে বিভিন্ন রসের সমারোহ, কিন্তু সাহিত্যের রস সেই রস থেকে কিছুটা আলাদা। আশা করছি ক্লাসটি শেষ হলে আমরা সে সম্পর্কিত ধারণা অর্জন করতে পারব। সাধারণ অর্থে রস শব্দটির অর্থ স্বাদ। যে স্বাদ আমরা আস্বাদন করি তাই রস, অর্থাৎ যা আস্বাদ্য তাই রস। সাধারণ অর্থে আমরা জিহ্বা দিয়ে অনেক কিছু রস আস্বাদন করি। যেমন খাদ্যদ্রব্য গ্রহণ করতে গিয়ে আমরা অম্ল, মিষ্টি, কটু, লোনা বিভিন্ন স্বাদ গ্রহণ করি। সাহিত্য পাঠ করতে গিয়েও পাঠকের হৃদয়মূলে জমা পড়ে হাসি, আনন্দ, দুঃখ, ভয় ইত্যাদি বিভিন্ন অনুভব। অনুভব মানে পশ্চাতে ভাব, পেছনের ভাব। পাঠক হৃদয়ের ওই অনুভবপূর্ণ চিত্তবৃত্তি বা আবেগকে রস বলে। তাহলে সাহিত্যের রস আস্বাদন করতে হয় হৃদয়ের অনুভূতি দিয়ে। আর আমরা সাধারণত যে খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকি সেগুলো রস আমরা আস্বাদন করি আমাদের জিহ্বা দিয়ে। এখন আমরা জানার চেষ্টা করব তাহলে সাহিত্যের রস আস্বাদন করতে হয় অন্তরের অনুভূতি দিয়ে। এটিকে সংস্কৃত আলঙ্কারিকগণ বলেছেন সহৃদয় হৃদয় সংবাদী। শব্দটি মনে রাখবা, সহৃদয় হৃদয় সংবাদী, অর্থাৎ হৃদয়ের সঙ্গে হৃদয়ের আদান প্রদান। অর্থাৎ বলা হচ্ছে হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংবাদ আদান প্রদানই হচ্ছে রস। চতুর্দশ শতকের পণ্ডিত আচার্য বিশ্বনাথ কবিরাজ বলেছেন বাক্য রসাত্মং কাব্যং। সংস্কৃত শব্দ এটি, অর্থাৎ কাব্য হচ্ছে সেই বাক্য রস যার আত্মা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কি বলতে পারছি, কাব্য হচ্ছে সেই বাক্য রস যার আত্মা, অর্থাৎ কাব্যের মধ্যে রস লুকিয়ে থাকে। এখন তার সুতরাং আমরা বলতে পারি মনের রসনায় আস্বাদিত হয়ে যা হৃদয়কে দ্রবীভূত করে আনন্দময় মানসিক অবস্থা সৃষ্টি করে তাকেই রস বলে। তাহলে আমরা বলবো মনের রসনায় আস্বাদিত হয়ে যা হৃদয়কে দ্রবীভূত করে আনন্দময় মানসিক অবস্থার সৃষ্টি করে তাকেই রস বলে। সুতরাং আমরা বলতে পারি, আরও বিস্তৃতভাবে বলা যায় কোনো বর্ণনা পাঠ করলে অথবা শ্রবণ করলে কিংবা নাটকাভিনয় দর্শন করলে মনে যে স্থিরতর অপূর্ব ভাবের উদয় হয় সেই স্থায়ী ভাবের নাম রস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বর্ণনা যে আমরা পাঠ করি, নিজে পড়ি অথবা শুনি অথবা দেখি, নাটক দেখে আমাদের মনে যে স্থিরতর একটা ভাব, স্থির একটা ভাব জন্ম নেবে, সেই স্থির ভাবের নামই হচ্ছে রস। তাহলে আমরা এখন চলে যাব রসের পেছনে একটি জিনিস থাকে, সেটি হলো ভাব। আমরা জানি ভাব কি, সাহিত্যে ভাব হচ্ছে একটি সর্বায়বী মানসিক অবস্থা, অর্থাৎ ভাব সর্বসময় বিরাজ করে এমন একটি মানসিক অবস্থাই হচ্ছে ভাব। নানা কারণে এই মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে, ফলে ভাবেরও পরিবর্তন ঘটে। তাহলে ভাবের সঙ্গে রসের একটি ওতপ্রোত সম্পর্ক আমরা লক্ষ্য করছি। সুতরাং ভাব না বুঝলে রস বোঝা কঠিন হয়ে যাবে। তাহলে এই ভাব হচ্ছে রসের উৎস। পানীয় যেমন নানা উপাদানে তৈরি হয়, রসও তেমনি নানা উপাদানে তৈরি। আমরা একটা জিনিস এখন লক্ষ্য করব, সেটি হলো এই প্রতিটি রসের পিছনে যে ভাবগুলো কাজ করে
বা উপাদানগুলো কাজ করে সেগুলো এখন দেখার চেষ্টা করব। তাহলে উপাদানগুলো হচ্ছে স্থায়ী ভাব, এরপর হচ্ছে বিভাব, এরপরে হচ্ছে অনুভাব, আর এরপর হচ্ছে সঞ্চারী ভাব। অর্থাৎ আমরা বলছি ভাব হচ্ছে রসের উৎস, আর রস তেমনি নানা উপাদানে তৈরি হয়, আর এই উপাদানগুলো হলো স্থায়ী ভাব, বিভাব, অনুভাব এবং সঞ্চারী ভাব। তাহলে আমরা বলতে পারি আলংকারিকগণ এ প্রসঙ্গে বলেছে, আলংকারিকদের মতে স্থায়ী ভাবগুলো কাব্য বা নাটকের বিভাব, অনুভাব ও সঞ্চারীর সংযোগে রসে রূপান্তর লাভ করে। অর্থাৎ আমরা বলতে পারি এই স্থায়ীভাবেই পরবর্তীতে রসে রূপান্তর লাভ করে। এই স্থায়ী ভাব 9টি। স্থায়ী ভাব রূপান্তরিত হয়ে রসে পরিণত হয়ে বলে রসও 9 প্রকার। অর্থাৎ স্থায়ী ভাব যেমন 9 প্রকার, তেমনি রসও হচ্ছে 9 প্রকার। এখন আমরা সেই কত প্রকার, কিভাবে ভাবগুলো রসে রূপান্তর হয়, কোন ভাব কোন রসে রূপান্তরিত হয়, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে স্থায়ী ভাব থেকে সৃষ্ট রসগুলো কি কি? স্থায়ী ভাব থেকে সৃষ্ট রসগুলো হচ্ছে নিম্নরূপ। তাহলে কী কী সেগুলো? আমরা সেগুলো দেখতে পারি। সেগুলো হচ্ছে স্থায়ী ভাব থেকে রসে কী কী রস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ রতি ভাব থেকে আদি বা মধুর রস, আদি মধুর বা শৃঙ্গার রস। ঠিক তেমনি আমরা যদি তাকাতে পারি, অর্থাৎ রতিভাব থেকে আদি মধুর বা শৃঙ্গার রস। তাহলে আমরা দেখব এখানে ঠিক তেমনি উৎসাহ ভাব থেকে বীর রস, শোক ভাব থেকে করুণ রস, বিস্ময় ভাব থেকে অদ্ভুত রস, হাস ভাব থেকে হাস্যরস, আবার জুগুপ্সা ভাব থেকে বীভৎস রস, ভয় ভাব থেকে ভয়ানক রস, ক্রোধ ভাব থেকে রৌদ্র রস এবং সমভাব থেকে শান্ত রস। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 9টি ভাব, এই 9টি ভাব থেকে 9টি রসের সৃষ্টি হয়েছে। যদিও আমরা বৈষ্ণব সাহিত্যে যখন পাঠ করি, বৈষ্ণব সাহিত্যিকরা বলেছেন সাহিত্যে রস প্রধানত 5 প্রকার: সখ্য, দাস্য, বাৎসল্য, শান্ত এবং মধুর। এটা আমরা বৈষ্ণব সাহিত্যে দেখতে পাই, রস 5 প্রকার তারা বলেছেন। কিন্তু আমরা সাহিত্যের সকল প্রকার বিশ্লেষণ করে দেখতে পাই সাহিত্যের ভাব হচ্ছে 9টি। এই 9টি ভাব থেকে 9টি রসের সৃষ্টি হয়। এখন আমরা চলে যাওয়ার চেষ্টা করব যে সাহিত্যে কি, অর্থাৎ প্রতিটি রস, কোনটি রস কাকে বলে তার উদাহরণ সহ জানার চেষ্টা করব। অর্থাৎ শৃঙ্গার বা মধুর রস। শৃঙ্গার বা মধুর রসটা কি? আমরা শৃঙ্গার বা মধুর রসটা এখন জানার চেষ্টা করব। শৃঙ্গার বা মধুর রসটা হলো, অর্থাৎ যে রস প্রিয় বস্তুর প্রতি মানব মনের সহজ অনুরাগী হচ্ছে রতি। প্রিয় বস্তুর প্রতি মানব মনের সহজ অনুরাগী হচ্ছে রতি। অর্থাৎ নর নারীর পরস্পর অনুরাগ বা আকর্ষণমূলক ভাবকে অবলম্বন করে যে রসের উৎপত্তি হয় তাকে আদি বা শৃঙ্গার বা মধুর রস বলে। অর্থাৎ মধুর রস উৎপন্ন হয় সাধারণত প্রিয় বস্তুর প্রতি মানব মনের সহজাত অনুরাগ বা ভালোবাসা থেকে। যেমন রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা অনন্ত প্রেম, সেখানে দেখানো হয়েছে তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এটা অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে কবি দেখিয়েছেন প্রেমিক প্রেমিকার প্রতি পরস্পর যে অনুরাগ প্রকাশ পেয়েছে সেখানে শৃঙ্গার বা মধুর রসের সৃষ্টি হয়েছে। দ্বিতীয়টি যাব আমরা হচ্ছে করুণ রস। যেসব রচনা পাঠান্তে বা পাঠ শেষে পাঠক মনে শোক, ব্যথা, দুঃখানুভূতি জন্ম নেয় সে রসকে বলা হচ্ছে করুণ রস। যেমন আমরা জানি তোমাদের মেঘনাদ বধ কাব্য তোমরা পড়লে, যদিও বীর রসে শুরু করা হয়েছিল শেষ পর্যন্ত সেখানে করুণ রস প্রাধান্য পেয়েছে, সেটি যখন মেঘনাদ বধ কাব্য আলোচনা করবো সেই সময় দেখানো যাবে। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের এই করুণ রসের উদাহরণ কি। তোমরা বৈষ্ণব পদাবলী পড়েছো, বৈষ্ণব পদাবলীতে আছে এসো কি হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদরও শূন্য মন্দির উপর। স্ক্রিনে দেখতে পাচ্ছ এসো কি হামারি দুঃখের নাহি ওর, অর্থাৎ হেসো কি আমার, হামারি মানে আমার, দুঃখের নাই, ওর মানে সীমা, আমার দুঃখের কোনো সীমা নেই। বৈষ্ণব পদাবলীতে রয়েছে এ ভরা বাদর, অর্থাৎ এই বর্ষাকালে মাহ ভাদর মানে মাসটা হচ্ছে ভাদ্র মাস, কিন্তু আমার মন্দির শূন্য, অর্থাৎ কৃষ্ণ বিহনে রাধার মন্দির যে শূন্য সেটি প্রকাশ করছে। এখানে কৃষ্ণের জন্য রাধার শোক ভাব বিরাজ করেছে, সেটি মূলত এখানে প্রকাশ পেয়েছে, অর্থাৎ নায়িকার শোক ভাব প্রকাশ পেয়েছে এখানে। তাহলে বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি এটি লিখেছেন।
তাহলে আমরা শোকভাবকে জানতে পারলাম। এখন জানবো আমরা হাস্যরস। হাসি বা হাস্যরসাত্মক ভাব থেকে উদ্ভূত রসকেই বলা হচ্ছে হাস্যরস। যেমন তোমরা প্রায় একটি কবিতা পড়েছ যে সপ্তাহের ডাক্তার মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খাই চিবিয়ে, চেয়ারেতে রাত দিন বসে গোনে 2-3, পড়া পড়ে আলোটারে নিভিয়ে। অর্থাৎ এইটি পড়লেই একটি তোমাদের মধ্যে এই যে বর্ণনা, এখানে চেহারা বা চালচলনের অসামঞ্জস্যপূর্ণ একটা আজগুবি ভাবের জন্য হাস্যরসের সৃষ্টি হয়েছে। এজন্য এখানে আমরা বলবো যে রসটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে হাস্যরস। এখন আমরা চলে যাব পরবর্তী রসে, সেটি হলো বীর রস। তোর মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে প্রথম বর্ষে হয়তো পড়েছ গাইপোমা বীর রসে ভাসি মহাগীত। যদিও আমরা জানি শেষ পর্যন্ত এটি আর বীর রস থাকেনি। বীর রস উৎসাহ, দেশপ্রেম, সাহস, সংগ্রাম, উদ্দীপনা প্রভৃতি ভাবকে অবলম্বন করে যে রস সৃষ্টি হয় তাকে বীর রস বলে। যেমন কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতা বিদ্রোহী, বলবীর বল উন্নত মমশির শির হারি আমার নত শিরই শিকর হিমাদ্রির। অর্থাৎ এই কবিতার মধ্যে একটি বীর রস প্রাধান্য পেয়েছে। অর্থাৎ কবি এখানে দেশের পরাধীনতা শৃঙ্খল ভাঙ্গায় আত্মশক্তির উদ্বোধন কামনা করেছেন। এই কবিতা পাঠে পাঠক মনে উৎসাহ জেগে ওঠে, যা বীর রসে রূপান্তরিত হয় সহজেই। তাহলে আমরা বলবো যে বীর রস হলো উৎসাহ, দেশপ্রেম, সাহস, সংগ্রাম, উদ্দীপনা ইত্যাদি থেকে বীর রসের সৃষ্টি হয়। তাহলে আমরা এখন পরবর্তী রসটির দিকে যাব। পরবর্তী রসটি হলো অদ্ভুত রস। অর্থাৎ আশ্চর্য, বিস্ময়, অনাকাঙ্ক্ষিত কোনো দৃশ্যের অবতারণা থেকে যে রসের সৃষ্টি হয় তাকেই অদ্ভুত রস বলে। তাহলে কী কী আশ্চর্য, বিস্ময় ও অনাকাঙ্ক্ষিত কোনো দৃশ্যের অবতারণা থেকে যে রসের সৃষ্টি হয় তাকে আমরা বলবো অদ্ভুত রস বলে। যেমন আমরা দেওয়ার চেষ্টা করব অদ্ভুত রসের একটি উদাহরণ। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা হাজার রাত থাকে। অন্ধকার রাতে অশ্বতীর চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। হাজার রাত জীবনানন্দ দাশের কবিতায় এখানে আশ্চর্য এক রাতের বর্ণনায় কবি আশ্চর্যতর নানা উপমা সৃষ্টি করে পাঠককে এক সার্থক অদ্ভুত রসে রূপান্তরিত করেছেন। তাহলে আমরা জানতে পারলাম অদ্ভুত রস কী। এখন আমরা জানার চেষ্টা করব এর পরবর্তী রস, সেটি হলো বীভৎস রস। তাহলে বীভৎস রস কী? অর্থাৎ যুদ্ধ, মারামারি, হত্যা, কুৎসিত ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে যে রসের জন্ম হয় তাকেই বীভৎস রস বলে। অর্থাৎ এখানে যুদ্ধ, মান, কুৎসিত বিষয়গুলো যেগুলো বীভৎস, আমরা যেগুলো দেখতে চাই না সেগুলো হচ্ছে বীভৎস রস। যেমন তোমরা ভারতচন্দ্র রায় গুণাকরে একটি উদ্ধৃতি, পাতিল প্রেতের হাট পিশাস পশারি নরমাংস রুধিরে পশরা সারি সারি। এ উদাহরণে আমরা দেখতে পাই মানুষ খাদ্যপণ্য। এই ধরনের দেখা যাচ্ছে মানুষ হচ্ছে খাদ্যপণ্য, আর এই খাদ্যপণ্যের খরিদ্দার হচ্ছে পিশাস। অর্থাৎ নরমাংস কেনাবেচার মাঝে এক ঘৃণাজনিত ভাবকে অবলম্বন করে বীভৎস রসের এখানে সৃষ্টি হয়েছে। তাহলে বীভৎস রস হতে গেলে আমরা জানি বীভৎস বিষয়গুলো, কুৎসিত বিষয় থেকে বীভৎস রসের সৃষ্টি হয়। এখন আমরা চলে যাব এর পরবর্তী রসে, সেটি হলো ভয়ানক রস। আমরা সবাই ভয় পাই বিভিন্ন সময়। ভয় একটি স্থায়ী ভাব। এই ভয় স্থায়ী ভাব থেকে যে রসের সৃষ্টি হয় তাকে ভয়ানক রস বলে। অর্থাৎ ভয় স্থায়ী ভাব থেকে ভয়ানক রসের সৃষ্টি হয়। যেমন 10 দিক আন্ধার করিলা মেঘগণ, দুন হয়ে বহে 49 পবন। অর্থাৎ এখানে একটা ভয় গম্ভীর পরিবেশের সৃষ্টি করা হয়েছে। এখানে একটি ভয় সংক্ষুব্ধ পারিপার্শ্বিক অবস্থা থেকে ভয়ানক রসের সৃষ্টি করা হয়েছে, যেটি মানসিক ভবনাদ উপাখ্যান অর্থাৎ ভারতচন্দ্র রায় গুণাকরণের কাব্য থেকে নেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব এর পরবর্তী একটি রস, যে রসটিকে আমরা বলছি রৌদ্র রস। রৌদ্র রস নাম মূলত এটি রৌদ্র রস। অর্থাৎ প্রতিবাদ, প্রতিরোধ ও ক্রোধের ভাবকে অবলম্বন করে রৌদ্র রসের সৃষ্টি হয়। প্রতিবাদ, প্রতিরোধ ও ক্রোধের ভাবকে অবলম্বন করে রৌদ্র রসের সৃষ্টি হয়। যেমন নাসেপাপ সিন্ধুতে তুঙ্গ তুরঙ্গ, মৃত্যুর মহানেশা রুদ্র অলঙ্গ। তোমরা খেয়াপাড়ের তরণী কবিতাটি পড়েছ, এটি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা। নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তুরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। এখানে মূলত এখানে একটি ক্রোধ ও তেজদীপ্ত মনোভাব থেকে রৌদ্র রসের সৃষ্টি হয়েছে। ক্রোধ ও তেজদীপ্ত একটি মনোভাব থেকে রৌদ্র রসের সৃষ্টি হয়েছে। এখন আমরা চলে যাব শেষ
সেটি হলো আমাদের শেষ শান্ত রস, অর্থাৎ শান্ত রসের সৃষ্টি হয় মূলত সমভাব থেকে শান্ত রসের সৃষ্টি হয়। যেমন শান্তি, সুখ ও তৃপ্ত মনের বাসনা থেকে যে রসের সৃষ্টি হয় তাকে শান্ত রস বলে। যেমন আমরা দেখতে পাবো এর উদাহরণ, আমার পূর্ব বাংলা একগুচ্ছ অন্ধকারের তমাল, অনেক পাতার ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ। এটি তোমরা পড়েছো আমার পূর্ব বাংলার সৈয়দ আলিয়া হোসেন একটি বিখ্যাত কবিতা। এখানে পূর্ব বাংলার শান্ত স্নিগ্ধ রূপের বর্ণনায় কবি এমন এক শান্ত সম্ভাবের অবতারণা করেছেন যা পাঠক শ্রোতা সহজেই একটি অনাবিল শান্ত রসে নিমজ্জিত হয়। এই জন্য এখানে আমরা এই কবিতা থেকে আমরা বলতে পারবো এখানে শান্ত রস সৃষ্টি হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রস সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এখন আমরা তাহলে বলতে পারি যে রস কী। রস মূলত পাঠকের অনুভূতিপ্রবণ মানসিকতার মনোগত অবস্থা। যে হৃদয় অনুভূতিপ্রবণ নয় সে হৃদয়ে রস প্রতীতি জন্মে না। তাই বলা হয় রস অনুভূতিপ্রবণ আত্মার আস্বাদন। তবে যে রচনায় রসাত্ম অনুভূতি থাকে না সে রচনা কখনোই পাঠকের মণিকোঠায় স্থান পায় না। সুতরাং আমরা বলতে পারি সার্থক সাহিত্য সৃষ্টি সার্থক রসের স্ফুরণ। অর্থাৎ আমরা বলবো সার্থক সাহিত্য সৃষ্টি হতে গেলে অবশ্যই সার্থক রস সৃষ্টি করতে হবে। যদি রস সৃষ্টি করা না যায় তাহলে সেটি কখনোই সার্থক সৃষ্টি হতে পারে না, সার্থক সাহিত্য কখনোই সেটি হবে না। তাহলে আমরা এখন চলে যাব আমাদের শেষ আলোচনায়। মোটামুটি আমরা জানলাম রস কী, রস কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকার সংঘাতের সউদাহরণ। সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক। আমরা বর্তমান করোনার সময় পার করছি, করোনাবিধি মেনে চলি, সুস্থ সুন্দর জীবন গড়ি এবং এরকম বই পড়ে ভালো কাজের মধ্য দিয়ে আমাদের প্রতিটি সময় অতিবাহিত করি। সবার জন্য নিরন্তর শুভকামনা।